শুভ শারদিয়া। আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। দেবীপক্ষের সূচনায় মুখরিত হল বাঙালির প্রাণের শারদোৎসব। কথা মতো শুরু হল আমাদের শারদিয়া গল্পের আসর। আসতে চলেছে একের পর এক নতুন আনকোরা গল্প। আজ প্রথম গল্প, সাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্যের কলমে অকাল বোধন। শুনতে থাকুন। কাল পূজার ছুটি। পরশু সকালে চিটাগং মেলে রওনা হইব। মাত্র 7 দিনের ছুটি। পরশু বাড়ির চিঠি পাইয়াছি, স্ত্রীর চিঠি। লিখিয়াছে, কোলের ছেলেটা বাবা বলিতে শিখিয়াছে, আর ছোট মেয়ে পুটির ডান হাতে একটা ফোড়া হইয়াছে। বয়সের মাপকাঠিতে স্ত্রীর আমার যৌবন নাকি অনেকখানি অবশিষ্ট আছে, তবু বহু আগেই সে প্রিয়তমা হইতে কল্যাণী আশু হইয়া উঠিয়াছে। সুতরাং সেখানে আর ভয় নাই। বিপদে ফেলিয়াছে আমার 11 বছরের বড় মেয়ে মিনি। গেল বড়দিনের ছুটিতে তার মা না শুনিতে পায় এমনই ভাবে আমার কানে কানে ফরমাস করিয়াছিল, আসছে পুজোয় মুখুজ্জেদের খেঁদির ভাইলা শাড়ির মতো আমায় একখানি দিও বাবা। কি যে ছাই কাপড় আনো তুমি, ও কি পরা যায়? ছালার চট। গরিবের ঘরে ঘোড়া রোগ। তবু পিতা আমি কথা দিয়াছিলাম। তখন কি আর জানিতাম আমার ইহলোকের ভাগ্যবিধাতা একটি কলমের আঁচড়েই আমার 50কে 40-এ নামাইয়া দিবেন। যাক, তবু চাকুরিটা বজায় আছে। মিনির ভাইলা শাড়ি, না, সে আর এবার না। মেসের পাওনা, চাকরটার পূজার বকশিস, সংসার খরচের মাসিক টাকাটা, আমার যাতায়াতের রেল স্টিমার ভাড়া, এসব ধরিয়া মোটে 7 টাকা অবশিষ্ট থাকে। তাহাই লইয়া সন্ধ্যার পর বাহির হইয়া পড়িলাম। ছেলে মেয়েদের জামা কাপড় কেনা আজই সারিয়া রাখি। পূজার বাজারে রাজধানী কলিকাতা আজ নানা ছাঁদে সাজিয়াছে। দোকানে দোকানে সাজানো শোকেস। আলোগুলির শক্তি বাড়িয়াছে 4 গুণ। চোখ ধাঁধায়। রাস্তায় জনতার জোয়ার ঠেলিয়া চলিতে হয়। রাত 11টার আগে ভাঁটা দেখা যায় না। পূজা সেল, পূজা সেল। রক্তের মতো লাল কাপড়ে সাদা হরফে শুভ আমন্ত্রণ ঝুলিতেছে। কলেজ স্ট্রিটের 2 পাশে বুইক, প্লিমাউথ, ক্যাডিলাক, বেবি অস্টিন সার দিয়া দাঁড়াইয়া আছে। টালা হইতে টালিগঞ্জের বড় ঘরের গৃহলক্ষ্মীরা দেখিয়া শুনিয়া পছন্দ করিয়া পূজার বাজার করিতে আসিয়াছেন। চোখ ঝলসানো শোকেস। কাচের মধ্যে ঢাকাই, কাশ্মীরি, ফরাসডাঙ্গা, ভাগলপুরের জড়াজড়ি। নীল, ফিকে নীল, লাল, গোলাপি, বেগুনি, ফিরোজার ঝলমলানি। ভাঁজ করা, ভাঁজ খোলা, মুগা তসর সিল্কের বিক্ষিপ্ত বিন্যাস। জরির জ্যাকেট, বিবির ব্লাউজ, পরীর পোশাক। জুলুসের জলসা। উগ্র আলোয় কাচের কারাগারে বন্দী হইয়া আছে কামনার শিল্প সুন্দরীরা। ওই ভঙ্গুর ব্যবধানটুকু তো 1 নিমেষেই ভাঙিয়া ফেলিতে জানি, কিন্তু মোড়ে ওই পুলিশ খাড়া আছে না। মিনির ভাইলা শাড়ি। ওই সিল্কের শাড়িখানার দামটা লেখা আছে কত? 18 টাকা। গত সপ্তাহে বউবাজারের গির্জায় যে লটারির টিকিটটা কিনিয়াছিলাম তার নম্বর কত ছিল
তার নম্বর, হ্যাঁ, D309, ঠিক মনে আছে। ড্রয়িং 28 নভেম্বর। শ্যামবাজার বাবু, শ্যামবাজার, 3 পয়সা। লোকটার নির্ঘাত যক্ষা হইবে, এত জোরেও কখনো চিৎকার করে? শুধু আমি একা বুঝি? শোকেসের সামনে দাঁড়াইয়া সতৃষ্ণ নয়নে আরো তো কত লোক। কিনিবার জন্য দেখিতেছে না নিশ্চয়ই। আমারই স্বগোত্র, আমারই মতো লটারির টিকিটে দুর্গা, কালী, হরি, লক্ষ্মী ছাড়িয়া তারপর মিনি, পুঁটি, খোকন, সরসু ইত্যাদি শেষ করিয়া অবশেষে হতভাগা, অলক্ষ্মী, আনলাকি প্রভৃতি নমোডিপ্লোম ওরাও বুঝি লিখিতে শুরু করিয়াছে। পূজা সেল, পূজা সেল। আবারও চোখে পড়িল রক্তের মতো লাল কাপড়ে বড় হরফে শুভ আমন্ত্রণ। ইস্ট বেঙ্গল সোসাইটি হইতে কাপড় কিনিয়া ভিড় ঠেলিয়া বাহিরে আসিলাম। পুরনো পাঞ্জাবিটা ভিজিয়া সপসপে হইয়া গিয়াছে। আর ঘণ্টা 35, পরশু সকাল 7টায় চিটাগং মেল। খোকা নাকি আবার বাবা বলিতে শিখিয়াছে। বেলা 5টায় স্টিমার ছাড়িয়া নৌকায় উঠিলাম। বাড়ি পৌঁছতে ঘণ্টা 3 লাগিবে। নৌকা চলিয়াছে পদ্মার কুল ঘেঁষিয়া। রাক্ষসী এখন ধ্বংসলীলায় পরিশ্রান্ত হইয়া পার হইতে অনেকখানি নামিয়া আসিয়াছে। তটপ্রান্ত ধরিয়া সর্বনাশীর নিষ্ঠুর অত্যাচারের করুণ কাতর আঘাত চিহ্নগুলি হাঁ করিয়া আছে। একটা দালানের অর্ধেক ধসিয়া ইট বার করা, বাকি অর্ধেক আধমরার মতো চুপ করিয়া রহিয়াছে। ওই অশ্বত্থ গাছটার ভিত্তিমূল একেবারে ঝাঁঝরা হইয়া গিয়াছে। স্নেহার্ত মৃত্তিকা তবু তাকে আঁকড়াইয়া ধরিয়া নিশ্চিত মৃত্যুর হাত হইতে অন্তত এবারের মতো বাঁচাইয়া রাখিল। ও বাড়িটার আবার উঠানের অর্ধেক নাই। এ গ্রামের জেলে পাড়াটাই শুধু বাকি। এখানে সেখানে মেটে হাঁড়ি কলসির টুকরাগুলা ছড়াইয়া আছে। দেখিতে দেখিতে চলিলাম স্থিতির ক্ষণভঙ্গুরতা। দুর্বার গতি মুখে স্থাবর অস্থাবরের নিরুপায় আত্মসমর্পণ। এবার বর্ষায় কি ভাঙাটাই না ভাঙিয়াছে। পদ্মা এখন নিস্তেজ হইয়া পড়িয়াছে। তার বিস্তীর্ণ বুকে দূরে দূরে পাল তুলিয়া চলিয়াছে ছোট বড় ডিঙ্গিগুলি। নির্মেঘ আকাশের কোলে দল বাঁধিয়া এক ঝাঁক বক দিয়াছে এপার ওপার পাড়ি। মিনিদের কাপড়ের পাড়গুলি আরো একটু ভালো দেখিয়া কেনাই উচিত ছিল। নদী ছাড়িয়া নৌকা এবার খালের মুখ ধরিয়াছে। মাঠের জল প্রায় নামিয়া আসিয়াছে। শূন্য পাটের ক্ষেতে এখানে ওখানে কচুরিপানা জমা হইয়া আছে। সামান্য বাতাসেই ধান খেতে খসখস শব্দ। বাঁ দিকের গ্রামটার শেষে গাছের সারে দোয়েল শ্যামা শীষ তুলিয়াছে। খালের ডান পারে ওই মাদার গাছটাতে খঞ্জনটা নাচিতেছে তো বেশ। বেত ঝোপের আড়ালে একটা ডাহু কাছে গা ঢাকা দিয়া। খালের বুকে আড়াআড়ি পাতা গড়াটার কাছে একটা লোক গোটা চারেক ছিপ ফেলিয়া বসিয়া আছে। কয়েক ঘণ্টার মধ্যেই শ্রী গোপাল মল্লিক লেনের তেতলা মেষের স্যাঁতস্যাঁতে মেঝে ছাড়িয়া একেবারে পূর্ববঙ্গের শারদ প্রকৃতির মাঝখানে। পাশের বাসার দোতলার সেই কুঁদুলে বউটার তোলা উনুনের ধোঁয়ার পরিবর্তে মুক্ত উদার ছন্দময় বায়ু হিল্লোল। কাল রাতে গলির বাঁকে
কুলপি বরফের বিশ্রী হাঁক ছিল। আর আজই গাছের ফাঁকে শালিকের অশ্রান্ত কিচিরমিচির। সকালের জলে কাদায় কুশ্রী কালো মির্জাপুর স্ট্রিটের পরিবর্তে বিকালেই দেখি ঘোমটা খসা সুকেশির সরল সিঁথিরেখার মতো ধান ক্ষেতের বুক চিরিয়া এক টানা দাঁড়াটি আঁকিয়া বাঁকিয়া চোখের আড়াল হইয়া মিলাইয়া গেছে। ও মিনির শাড়ি, ভায়লা শাড়ি তাকে সামনের বছরেই কিনিয়া দিব। খালটি এবার মাঠ ছাড়িয়া একটি গ্রামের মধ্যে দিয়া চলিয়াছে। একটা বড় বাড়িতে পূজার ব্যস্ত আয়োজন। মণ্ডপে কুমার প্রতিমার চক্ষুদান করিতেছে। সামনের বাড়িটায় 3 ভিটায় 3খানি বড় টিনের ঘর। খালের দিকটা লাউয়ের মাচা আর কুমড়ার ঝাঁকায় ঢাকা পড়িলেও লতাইয়া ওঠা ডাঁটাগুলির ফাঁকে ফাঁকে উঠানের মাঝখানটা চোখে পড়ে। 8-10টি ছোট ছোট ছেলে মেয়ে হাত ধরাধরি করিয়া বৃত্তাকারে ঘুরিয়া ঘুরিয়া সমস্বরে গাহিতেছে, হাঁটুখানি পানি ঝাঁকর জানি, হাঁটুখানি পানি ঝাঁকর জানি। নৌকা এবার 2টি খালের সঙ্গমস্থলে আসিয়া বাঁ দিকে মোড় ঘুরাইল। ডান দিকের খাল ধরিয়া উমেদপুরের বাজারের পাশ দিয়া নদীতে পড়া যায়। ছেলে মেয়েগুলির সম্মিলিত ছড়া গান ক্রমশ অস্পষ্ট হইয়া মিলাইয়া যাইতেছে। কথাগুলি আর বোঝা যায় না, শুধু একটা সুর কানে বাজে, অর্থহীন সুন্দর ছড়া। বৃত্তাকারে ঘূর্ণমান কি চমৎকার সহজ সরল আবর্ত নৃত্য। চোখ গেল পাখিটা যদি এখন থাকিত আর ডাকিয়া উঠিত একটিবারের জন্য, বউ কথা কও বিরহী বিহগ বধূ, তবেই না আজ কলিকাতা হইতে 200 মাইল দূরের এই প্রশান্ত পরিবেশটি পূর্ণাঙ্গ হইয়া উঠিত। কোকিলের ডাক যে কতকাল শুনি না, পানকৌড়ি তো গড়ের মাঠে চোখেই পড়ে না। গোলদিঘির জলের ওপর কি আর মাছরাঙা উড়িয়া বেড়ায়? এরা সব গেল কোথায়? আজ আমি সবাইকে চাই, সবাইকে। আমার আশৈশবের নাম জানা নাম না জানা, বিজাতীয় বিভাষীয় সকল পরিচিত অপরিচিত বন্ধুদের। সন্ধ্যা হয় হয়। মাঠের ওপারে বৃক্ষশ্রেণীর ঘনায়মান আবছায়ার অন্তরালে দিনান্তের সোনার থালাখানি পড়িল ঠলিয়া। ঘরে ঘরে বাতি জ্বলিয়াছে। রান্নাঘরে মিটিমিটি করে কেরোসিনের ডিবা। এ পাড়ার পূজা বাড়িতে ঢাক বাজিয়া উঠিয়াছে। ভিন গাঁয়ের কাঁসর ঘণ্টাগুলির শব্দ স্পষ্ট শোনা যায়। কাল পূজা, আজ বোধন। নিরানন্দ ঘরে 2 দিনের আনন্দ রোল। ঘণ্টাখানেকের মধ্যে আমিও তো বাড়ি পৌঁছিব। খোকা নাকি বড় দুষ্টু হইয়াছে। বিপরীত দিক হইতে একটা নৌকা আসিয়া পড়িয়াছে। কেরোসিনের ডিবার আলোয় ভালো করিয়া কিছু দেখা যায় না। আমার মাঝি হাঁকিল, আপন কোথা ডান? ও নৌকা হইতে জবাব আসিল, আপন ডান। হে তো আর কিপ টু দ্য লেফট মানিয়ে চলা কলিকাতার রাজপথ নহে। শীর্ণ খালের সর্পিল পথে অন্ধকারে এরা চিরকালই ডান হাতি চলে। পুঁটির ডান হাতের ফোড়াটা বোধহয় এতদিনে সারিয়া গিয়াছে। বিপরীত দিক হইতে আরো একখানি নৌকা আসিল। আমার মাঝি আবার প্রশ্ন করিল, ও ভাই, ঝাউপাড়ার খালের মুখে নৌকা উঠবে তো? উত্তর আসিল, একটু ঠেকতে পারে? টেনে নেওয়া চলবে তো? কজন লোক?
একজন? তাহলে জলে নামতে হবে না। ওর গায়ে যাচ্ছ ভাই? কথার জবাব দিয়া মাঝি লগি বাহিয়া চলিল। মাঝির ডাকে ঘুম ভাঙিল। চাহিয়া দেখি চৌধুরীদের বাহির বাড়ির ঘাটে নৌকা ভিড়িয়াছে। আমার ডাক শুনিয়া মিনি টিমটিমে হ্যারিকেনটা হাতে করিয়া বাহিরে ছুটিয়া আসিল। তাহার পিছু পিছু শিথিল আঁচলটা মাথায় তুলিতে তুলিতে মিনির মাও। সাড়া পাইয়া অপর শরিকের ঠান পিসিমা আসিলেন। আসিলেন তারিণী খুড়ো আর তার বড় ছেলে মন্টু। পাশের বাড়ির সম্পর্কিত মহিমদা আর পদি মাসিমাও আসিলেন। আমাদের পুকুরের কোণে ধোপা বাড়ির নন্দা আসিয়া হাজির। প্রণাম করিয়া আর প্রণাম পাইয়া কুশল প্রশ্নাদির পর্ব শেষ করিলাম। শ্রী গোপাল মল্লিক লেনের দোতলা মেষবাড়িটার 40 টাকার কেরানি নহিয়ার। এখন আমি দস্তুর মতো একটা পার্সোনালিটি। বিছানা বাক্স ঘরে তুলিয়া মাঝিকে বিদায় দিলাম। মিনি আমার জুতার ফিতা খুলিয়া দিল। বালতির জলে পা ধোয়াইয়া গামছায় পা মুছাইল। মেয়ের আমার মুখে চোখে আনন্দ আর ধরে না। মিনির মা তার চাবি ছড়া বাঁধা আঁচলখানি গলায় জড়াইয়া আমার পায়ের ধুলা নিলে। কহিলাম, বড্ড যে রোগা হয়ে গেছ। বুড়ি হয়ে গেলাম বলিয়া ফিক করিয়া হাসিয়া মুখ ফিরাইল। আজকের মিনির মার মধ্যে 20 বছর আগেকার সরজু হঠাৎ একটু জাগিয়া উঠিয়া আবার মুহূর্ত মধ্যে মিলাইয়া গেল। জোয়ার জলে ভাটার ডাক আসিয়াছে বটে, যাই যাই করিয়া যাইতে এখনো কতকটা দেরি আছে। তবে সরজু চৌকির কাছে গিয়া ডাকিল, ও খোকন ওঠ, ও পুঁটি ওঠ ওঠ, দেখ কে এসেছে। থাক না, ঘুমুক বলিয়া আমি চৌকির দিকে আগাইয়া গেলাম। বাহ, দুটি শুকতারা যেন অঘরে ঘুমাইয়া আছে। খোকনের কপালের ওপর আলগোছে একটি চুমু খাইলাম। কেরানি পিতার স্পর্শ আশীর্বাদ। সরজু কহিল, পুঁটি কি আজ ঘুমুতে চায়? কে বলি মা, বাবা আসবে কখন? কই এলো না তো এখনো। এতক্ষণ থেকে থেকে এই তুমি আসবার একটু আগে ঘুমিয়ে পড়েছে। ওর ফোড়াটা সেরেছে তো? হ্যাঁ। মিনি বলিয়া উঠিল, বাবা, খোকনমণি আমাদের হাঁটতে শিখেছে, দেখবে কাল। তুমি এখন শোগে যাও। আমার এখনো ঘুম পায়নি বাবা, শোবক্ষণ পরে। না মা, রাত হয়েছে অনেক, অসুখ করবে যে। বলিয়া মিনির মাথায় ডান হাতখানি রাখিলাম। তাই তো, মিনি যে বড় হইয়া উঠিতেছে। খোকনটা বড় ভুল করিয়া ফেলিয়াছে। 11 বছর আগে ওরই আগে আসা উচিত ছিল। মিনির তো আজ আসিলেও চলিত। ভাইলা শাড়ির ফরমাসটা 2 বছর পরে হইলেও ক্ষতি ছিল না। আগাগোড়াই যেন কিসের একটা গরমিল হইয়া গেছে। ঘরের মেঝেতে ভাত বাড়িয়া ঢাকা দিয়া রাখিয়াছি। সামনে ঠাকুরদাদার আমলের বড় পিঁড়িখানা পাতা। গাড়ু ও খড়মজোড়া যথাস্থানে সাজানো। ছোট্ট একটা পিতলের প্লেটে গুটি কয়েক পানের খিলি, পাশেই কাঁসার পিকদানটা। জলচৌকির ওপরে শুকনো গামছাখানি ভাঁজ করা। কে বলে কেরানি, আমি আজ মহারাজ, অন্তত আজ একটি রাত্রে তো বটে। খাইতে বসিয়াছি। পাতের কাছে গোটা 5 ছোট বড় বাটি। বাটির চাপে গোল করিয়া বাড়া ভাত
এখনো একটু একটু গরম আছে। উড়ে ঠাকুরের ঘ্যাঁট খাওয়া মুখে শুক্তো চচ্চড়ি গোগ্রাসে গিলিতে লাগিলাম। সরোজু সামনে বসিয়া আমাকে পাখার বাতাস করিতেছে। এটা খাও ওটা খাও, আরও একটু, যেন পেটে না ধরিলেও অনুরোধে গিলিতেই হইবে। আমার মনে হইল আজ আমি শাহেনশাহ বাদশাহ। সাম্রাজ্য আমার 16 হাত দৈর্ঘ্যে আর 11 হাত প্রস্থের ওই করগের টিনের গৃহটি। ওই তো রাজমহিষী সামনে বসিয়া পাখা হাতে, পরনে তাহার আধময়লা 8 পৌরে শাড়ি, মণিবন্ধে 2 জোড়া শাঁখার চুড়ি আর কপালে লাল ডগডগে সিঁদুরের ফোঁটা। সিঁথিমূলে জলজল করিতেছে এওতির গর্বচিহ্ন। কে বলে আমি সওদাগরি আপিসের 40 টাকার কেরানি? আমি রাজাধিরাজ, অন্তত এই একটি রাত্রে। ভোজনান্তে পান চিবাইতে চিবাইতে বিছানায় গা এলাইয়া দিলাম। শুইয়া থাকিয়া স্ত্রীর মুখে গত 9 মাসের তেতো মিঠে ইতিহাস শুনিতে লাগিলাম। মুখুজ্জে গিন্নি রাঙা টুকটুকে পুত্রবধূ ঘরে আনিয়াছে। হরিশ দত্তের এবার 4 মেয়ের পর ছেলে হইল। শরিকি বিবাদ আর সহ্য হয় না। টিনের চালার মাঝে মাঝে ফুটা হইয়া গেছে। এবার না সারাইলে সামনের বর্ষায় ছেলেপিলে লইয়া জলে ভিজিতে হইবে। আরও কত কি। অবশেষে মুখ ভারের ভান করিয়া কহিল, তোমার আর কি, তুমি তো দূরে সরে আছো, ঝঞ্ঝাট যত আমারই। কহিলাম, আর ঝঞ্ঝাট পোয়াতে হবে না গো, এবার তোমাদের নিয়ে যাচ্ছি। একটি ঘর ঠিক করে এসেছি, 12 টাকা ভাড়া। কথাটা বিশ্বাস করিল না। কহিল, হ্যাঁ, কতবারই তো অমন নেব নেব করলে। কথায় বলে পাপি যাবে গঙ্গা স্নানে, কাঁটা কুড়োবে কে? না গো, সত্যিই তোমাদের এবার নিয়ে যাব। মা তার শ্বশুরের ভিটে ছেড়ে যেতে চাইতো না, নইলে তো কবেই তোমাকে নিয়ে যেতাম। সরোজু চুপ করিয়া রহিল। এবার বোধ করি বিশ্বাস করিয়াও অবিশ্বাসের ভাব দেখাইতেছে। হাসিয়া কহিলাম, বিশ্বাস হচ্ছে না না? গম্ভীর হইয়া কহিল, মা কালী কি আমায় টানবেন? হাসিয়া কহিলাম, পুণ্যের জোর যদি থাকে তো অবশ্যই টানবেন। সরোজু খানিক চুপ থাকিয়া কহিল, কিন্তু আমাদের ঘরদোর দেখবে কে? সব যে যাবে নষ্ট হয়ে, আর লুটে পুটে খাবে ও ঘরের ওরা। অপর শরিকের উপর ঝাঁজ তাহার কম নয়। আমি হাসিয়া কহিলাম, সে চিন্তা করো না, আমি সব বন্দোবস্ত করব। বিপিন লোধ আজ 2 বছর ধরে একটু জমি চাইছে। সে তার পরিবার নিয়ে বাড়িতে থাকবে, তদারক করবে, ফল ফুলুরি সব খাবে দাবে। খবর পেলে সে এক্ষুনি দৌড়ে আসবে। তবু সে চুপ করিয়া রহিল। হাসিয়া কহিলাম, ভেবে ভেবে বড্ড রোগা হয়ে যাচ্ছ সরু। চুলও পেকেছে গো, রাত্রিবেলা দেখা যায় না, কাল সকালে দেখো। বলিয়া নিজের রসিকতায় নিজেই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। আমিও হাসিয়া তার মুখের বেড় তুলিয়া ধরিতেই সে বিছানার কোলে মাথা নোয়াইল। আমার 20 বছরের পরিচিতা প্রিয়া হঠাৎই কেমন যেন এক নবপরিচিতের মতো মনে হইল। বিরহের পর মিলন লগ্নের সহাস্য সুন্দর লজ্জাভূষণ এই নয়। সে মধুময় অভিজ্ঞতা আমার জীবনে কতবারই না ঘটিয়াছে, কিন্তু এ যে সম্পূর্ণ নূতন। এ কি পড়ন্ত বয়সের প্রকম্পিত ছায়া, না পতি পত্নীর মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে
মাতৃত্বের ম্লানায়মান সহজ স্বাভাবিক সুন্দর ব্যবধানটুকু। ওই তো আমাদের উভয়ের সম্মিলিত জীবনের অবিচ্ছেদ্য সীমন্তখানি। সারি সারি শুইয়া আছে ওই তো মিনি, ওই তো পুঁটি, আর ওই যে আমাদের শিবরাত্রির সলিতা খোকনমণি। সরজু ডাকিল, ওগো শুনছ? কেন? মিনি তো বড় হয়ে উঠল, এখন থেকে। খেপেছ? একরত্তি মেয়েকে তুমি যে জোর করে ডবল প্রমোশন দিতে চাও? সর্দা আইনের সীমানা পার হতে এখনো 4-5 বছর বাকি। কিন্তু এখন থেকে খোঁজ খবর করতেই তো সময় হয়ে যাবে। বুঝিলাম প্রসঙ্গটা সহসা থামিবে না। কহিলাম, কাল তোমার কথা শুনব সরু। শিয়ালদা থেকে গোয়ালন্দ অবধি ঠায় দাঁড়িয়ে এসেছি, একটুও বসতে পারিনি। না গো, আমি আর কথা বলবো না, তুমি ঘুমো। আমি তোমার পা টিপে দিই, তাড়াতাড়ি ঘুম আসবে ক্ষণ। খানিকক্ষণ বাদে সরজু আমার পায়ের নখগুলি খুঁটিতে খুঁটিতে কহিল, ঘুমোচ্ছ? চোখ মেলিয়া হাসিয়া কহিলাম, এই না বললে কথা বলবে না? একটা কথা শুধু, তারপর আর বলবো না। দেখো, তুমি আর শুনছ তো? হ্যাঁ গো। তুমি আর মিনির সামনে আমায় সরু বলে ডেকো না যেন। তবে কি বলে ডাকবো? কেন, মিনির মা? আচ্ছা আচ্ছা, তাই হবে। মাঝরাতে জাগিয়া দেখি সরজু আমার পায়ের তলায় ঘুমাইয়া আছে। অযত্নে বাঁধা শিথিল খোপাটি আমার 2 পা ছাইয়া ছড়াইয়া গিয়াছে। তাহার আঁচলের নিচে হৃদয়ের নিয়মিত ওঠানামার তালে তালে পরিমিত নিঃশ্বাস প্রশ্বাসের মৃদুতর শব্দগুলি স্পষ্টই শুনিতেছি। ঘুমাইয়া আছে সরজু, না, মিনির মা। বেসুর সেতার, বিমনা সেতারি, সুখ সারি আজ সুর ভুলিয়াছে। সুধাভাণ্ড ভরা কানায় কানায়, বাতাসে তার সৌরভ গিয়াছে উবিয়া। অতীতের কুহেলি গুণ্ঠন ছিঁড়িয়া উঁকি দিতেছে 2-4টি স্মৃতিমধুর মধ্যরাত্রি। এ তো বিদায় নয়, বিচ্ছেদ নয়, ব্যবধানও নয়। এ যে নূতন করিয়া আরো এক অরুণোদয়ের পূর্বাভাস, আরো এক নূতন জীবনের। এতদিন ছিল সীমাহীন বিস্তার, আজ আসিতেছে অথই গভীরতা। প্লাবন গিয়াছে নামিয়া, আজ দেখি ভারে ভারে পলি মাটি জমা। উদয়াস্ত 2 তীর এক হইয়া গেছে। পেলব পুষ্পের কোমল ফল পরিণতি। সরজুর বিদায়, মিনির মার উদয়। সকালে ঘুম ভাঙিতেই দেখি 3 ভাই বোন নূতন কাপড় জামা লইয়া মাতিয়া উঠিতেছে। পুটি শক্ত করিয়া খোকনকে ধরিয়া রাখিয়াছে, আর মিনি ছোট ভাইটির বিস্তর আপত্তির বিরুদ্ধে জোর করিয়া তাহাকে রঙিন ফ্রকটা পরাইতে ব্যস্ত। শিশু খানিকক্ষণ আপত্তিসূচক ক্রন্দনের পর শেষে তার মেজদির হাত ছাড়াইতে পারিয়া বড়দির সঙ্গে রীতিমতো লড়াই শুরু করিয়া দিয়াছে। লক্ষ্মী মানিক, কথা শোনো, কেমন সুন্দর জামা তোমার। দিদির এই অধীর অনুনয়েও ভাই তাহার কথা শোনে না। সুতরাং খোকন পরাজয় মানিয়াছে। আমি উঠিয়া সশব্দে তুড়ি দিয়া তাহাদের দৃষ্টি আকর্ষণ করিলাম। দুষ্টু 2টি চোখ দিয়া দিদির দিকে চাহিয়া মিটিমিটি হাসিতেছিল।
আমার দিকে তাকাইয়াই থমকিয়া গেল। আগন্তুক দেখিয়া ভয় পাইয়াছে বুঝি। হাত বাড়াইলাম, ঘাড় ফিরাইল। গায়ে হাত দিলাম, দিদির কাঁধে মুখ লুকাইল। ভয় পাইবারই কথা, আমি যে অপরিচিত। চঞ্চল চোখ দুটি আমার দিকে ক্ষণকালের জন্য পাতিয়া ধরিতেও ভরসা পায় না। যাও খোকন, বাবার কাছে যাও। ও কি কথা শোনো লক্ষ্মীটি। সে কি কথা বোঝে যে দিদির অনুরোধে বাবার কোলে যাইবে? এবার সে ঝাঁপাইয়া পুঁটির কোলে গেল। 6 বছরের দিদির কোলেও সে যায়, তবু পিতার কাছে ঘেঁষিতে চায় না। ভাইকে নামাইয়া দিয়া পুঁটি আসিয়া আমার কোল জুড়িয়া বসিল। বাবা, খোকন হাঁটতে শিখেছে, এই দেখো বলিয়া মিনি ভাইয়ের বিদ্যার পরিচয় দিতে গিয়ে ব্যগ্র হইয়া উঠিল। 2 পা আগাইয়া শিশুর মেজাজ গেল বিগড়াইয়া। হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা, এই দুষ্টু ছেলে কথা শোনে না বলিয়া মিনি যেই জোর করিয়া উঠাইতে চেষ্টা করিল, দুষ্টু ছেলে অমনি কাঁদিয়া ফাটিয়া পড়িল। সুযোগ বুঝিয়া হাত বাড়াইলাম। সে ছোট্ট হাত দুটি দিয়া ওই মিনিকেই শক্ত করিয়া জড়াইয়া ধরিল, তবু আমায় সে আমল দিবে না। এদিকে পুঁটি তার রঙিন ডুরে শাড়িখানি পরিয়াছে। বাহ, বেশ মানাইয়াছে তো। আবার তার মায়ের চাবি ছড়াটাও আঁচলে বাঁধিয়াছে। মেয়ে আমার খুব গিন্নি হইয়াছে। মিনিকে কহিলাম, মা, তোর ভায়েলা শাড়িটা আমি আনিনি বলে দুঃখ করিসনি, এবার কলকাতা গিয়েই কিনে দেব। মিনি প্রতিবাদ করিয়া কহিল, কেন বাবা, এই তো বেশ কাপড়, সুন্দর পাড়। পোশাকি কাপড় কি আর সবসময় পরা যায়? আর 2 দিনেই তো ছিঁড়ে যায়। বুঝিলাম পিতার অক্ষমতার দুঃখ ঢাকিতে এসে নিজের না পাওয়ার দুঃখকে ভুলিবার শিক্ষা পাইয়াছে। খুশি? হ্যাঁ, খুশি হইলাম বই কি। মিনি খানিক চুপ করিয়া থাকিয়া বলিল, আমার শাড়ি চাই নে বাবা, খোকনকে ও বাড়ির নবৌদির ছেলের মতো একটা নিকার বকার কিনে দিও কলকাতা গিয়ে, কেমন? নীরবে বাহির হইয়া গেলাম। গৃহিণী গোবর জলে পিঁড়ি লেপিতেছেন। আজ সপ্তমী পূজা। ঘর দোর উঠান হেসেল সবই তকতক করিতেছে। হাত মুখ ধুইতে পুকুর ঘাটে গেলাম। তাল গাছের গুঁড়ির গোটা আষ্টেক সিঁড়ি। ওপারে চক্রবর্তীদের রান্নাঘরের পেছনের গাছটায় ঝাঁকে ঝাঁকে স্থলপদ্ম ফুটিয়া আছে। পুকুরের জলে শাপলা রূপসীরা গত রজনীর স্বপ্নাবেশে তন্দ্রাতুর। ঘাটের কোনায় অঝরে ঝরিয়া পড়িয়াছে শিথিল শিউলি বালারা। অথই অপার নীলিমার বুকে নিরুদ্দেশ যাত্রায় বাহির হইয়াছে সাদা মেঘের ছোট বড় মাঝারি ডিঙিগুলি, হালকা হাওয়ায় ছেটানো পেঁজা তুলোর মতো। ভুবন ছাওয়া সোনালি আলোয় ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে রঙের গীতি, তাপের সুর, রেখার ঋণী ঝিনি। এই স্থল জল আকাশ আলোর আশৈশব পরিচিত আবেষ্টন হইতে আমি কিনা নিষ্ঠুরের মতো চাহিতেছি মিনিদের কলিকাতা লইয়া যাইতে, বেলেঘাটার এক স্যাঁতস্যাঁতে একতলা কোঠায়, ধুলো ধোঁয়ার বদ্ধ কারাগারে। ওই মুখুজ্জে বাড়ির ঢাক বাজিয়া উঠিয়াছে। গ্রাম প্রান্তের দত্তবাড়ির সানাইয়ের আওয়াজ এখান থেকেও শোনা যায়।
পলাশপুরের বারোয়ারি পূজার বাজনা যদু কামারের বাড়ি ছাড়ালেই স্পষ্ট শোনা যাইবে। আজ পূজা। সারা বাংলায় গ্রামে গ্রামে ঘরে ঘরে পূজা আজ। সারাটা দুনিয়া যেন এক জমাট বাঁধা জীবন্ত আনন্দ। আজিকার দিনেও যে অভাগা 2টি দিনের জন্য সকল দুঃখ ভুলিতে শিখিল না, তাহার বাঁচিয়া থাকাটাই মহা অপরাধ। সরজু দাওয়া লিপিতেছিল। ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করাতে জানাইল, ঠান পিসিমা ওদের ঠাকুর দেখাতে পুজো বাড়ি নিয়ে গেছে। কই, মিনি তো যায়নি? ও যে তুলসীতলা লেপছে। ও যাবে না। কেন? সরজু চুপ করিয়া রহিল। আমি কহিলাম, ওকে কেন কাজে আটকে রাখলে আজ? ছেলে মানুষ, আজ বছরকার দিনে। আমি তোমার মেয়েকে আটকে রাখিনি গো। তবেও যায়নি যে। এবার সরজু গলা খাটো করিয়া কহিল, মেয়েকে তুমি কি বলেছিলে তা তুমিই জানো। মাসেক ধরে মেয়ে তোমার দুবেলা পুকুর ঘাটে খেন্দি ওপি আন্নাদের কাছে ভায়লা শাড়ির গপ্প করেছে। পুজো বাড়িতে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে, সেই ভয়ে মেয়ে যেতে চাইছে না। চুপ করিয়া রহিলাম। বলিবার কি বা আছে আর? গৃহিণী বলিয়া চলিল, মেয়ে তোমার অবুঝ নয় তাই বলি, বড় হয়েছে, এখনো বোঝে সবই। তবে কিনা কাল বিকেলেও খেন্দির কাছে মিনি আসিয়া পড়িয়াছে। গৃহিণী এবার গলা চড়াইয়া দিল, আমার সঙ্গে দুপুরবেলা প্রতিমা দেখতে যাবে ক্ষণ। মেয়ে যেতে চাইলেই তো আর ছেড়ে দেওয়া যায় না, বড় হয়েছে। এখন যাত্রার সঙ্গে যখন তখন ছেড়ে দিলে লোকেই বা কি বলবে বলো? মায়ে ঝিয়ে চোখে চোখে কথা হইল। অভিনয়টুকু জমিল বেশ। খুশি হইলাম। মেয়ের আমার বুদ্ধি হইয়াছে। 11 বছরেই পিতার কাছে চিরকালের জন্য তার আবদার করা শেষ হইয়া গেল। অবাঞ্ছিত বোঝার ভার। গরিবের ঘরে অকাল বোধন। নীল আকাশটা ঝাপসা দেখায় না? আর দক্ষিণের দিকের ওই বকুল গাছটা মেঘ করিয়াছে নাকি? আমার উমার বুদ্ধি আছে। ভুবন ছাওয়া সোনালি আলোয় কার ওই ব্যথার চিতা জ্বলে। ও কিছু না, দেখার ভুল। কাল রাতে ছিলাম মহারাজ, আজ প্রভাতেই আবার সেই গরিব কেরানি পিতা। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প অকাল বোধন। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর গল্পগুলি ভালো লাগলে এই পুজোর আড্ডাতে সকল পরিচিত মানুষ আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার অবশ্যই করবেন। আপনারা সঙ্গে থাকলে তবেই গল্প একান্তে এগিয়ে চলবে। খুব ভালো থাকুন, আনন্দে কাটান আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।